আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে হচ্ছে বাংলা টেক্সটের ক্লাস। অসুখী একজন পড়াচ্ছিলাম আমি। তো যারা আজকে প্রথম জয়েন করছো, অর্থাৎ যারা প্রথম ভিডিওটা দেখছো, তাদের জন্য একটা কথা বলে দিই। আমাদের একটা পার্ট অসুখী একজনের পড়ানো হয়ে গেছে। যারা এখনও দেখোনি তাদের জন্য ডেসক্রিপশানে অসুখী একজনের প্রথম পর্বের লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। কারণ প্রথম পর্বটা না দেখলে বা অসুখী একজনের প্রেক্ষাপটটা না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না আজকের দ্বিতীয় পার্টটা। তো প্রথমে একটা কথা বলে দিই আমি। অসুখী একজন পাবলো নেরুদা, এই যে পরবর্তী পার্টটা আমি তোমাদের পড়াবো, এর জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমার স্যারের কাছে, যিনি আমাকে প্রত্যেকটা লাইন বা চরণ যাই বলো না কেন গুছিয়ে গুছিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। স্যার বর্তমানে বেঁচে নেই। তো তার আত্মার চিরশান্তি কামনা করি আমি। কারণ উনি নিজে মানে কি বলবো, হাতে ধরে আমাকে বড় করেছেন। আমি আমার স্যারের নাম বলতে চাই না তোমাদের কাছে। প্লাস এই বইটি থেকে, এই অসুখী একজনের অর্থ তৈরি করতে গিয়ে আমি যে বইগুলো পড়েছি তার নামও আমি বলে দিচ্ছি। অ্যান আনহ্যাপি পার্সন, যে ইংলিশ ভার্সন এই কবিতাটির, সেই কবিতাটির যে ক্রিটিক্সদের যে ক্রিটিসিজম, সেই বইটি আমি পড়েছি। অর্থাৎ 12 ক্রিটিক্স অফ পাবলো নেরুদা বলে একটি বই আছে, ঠিক আছে, জি জেনসনের লেখা বইটি, সেই বইটি আমি পড়েছি। প্লাস আমি পড়েছি তোমার পাবলো নেরুদার যে বায়োগ্রাফি আছে, সেই বায়োগ্রাফি আমি পড়েছি। প্লাস পড়েছি তোমার বিদেশি ফুলে রক্তের ছিটের সমালোচনা, যে সমালোচনাগুলি পরবর্তীকালে বেরিয়েছিল এটির উপরে, অসুখী একজন কবিতার উপরে। সেটি আমি কলকাতা লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে এসে সেখান থেকেও আমি পড়েছি এবং অর্থ উদ্ধার করেছি। তো অসুখী একজন কবিতার অর্থ বের করতে গিয়ে এই জিনিসগুলোর আমি হেল্প নিয়েছি। প্লাস আমার 14 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স এবং আমার 13 ইয়ার্স এক্সামিনারশিপের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে আমি এই নোটসটি বোঝাবো। তো এই কবিতাটির প্রথম পার্টটা আমি বুঝিয়ে দিয়েছি তোমাদের, আজকে তোমরা সেকেন্ড পার্টটা বোঝো। আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের আগে প্রথম ক্লাসে যেটা হয়ে গিয়েছিল সেটা হচ্ছে যে কি, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। আজকে হবে সেকেন্ড পার্ট, অর্থাৎ সেকেন্ড ক্লাস। তো চলো শুরু করি। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। একদম সিম্পল, বোকাদের মতো করে বোঝো প্রথমে এখানটাতে। ধরো তোমার বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেখানে তুমি ঘর থেকে যখন বেরো তোমার পায়ের দাগ পড়ে। তো বৃষ্টি হলো, স্বাভাবিকভাবেই যে কোনো মানুষের পায়ের দাগ যা রাস্তার উপরে আছে সেগুলো কি হবে, সেগুলো ধুয়ে যাবে। আবার এটাও খুব স্বাভাবিক, সেই দাগটা আবার বৃষ্টির পরে যখন তুমি বাড়ির বাইরে বেরোবে সেই দাগটা আবার পড়বে। এই দাগ পড়াটা কিসের লক্ষণ বলো তো? তোমার উপস্থিতির লক্ষণ, অর্থাৎ তুমি সেই জায়গাতে প্রেজেন্ট আছো। কিন্তু তুমি যে রাস্তাটায় হাঁটাহাঁটি করেছো সেই রাস্তাতে বৃষ্টির পরে যখন তোমার পায়ের আর দাগ নেই, একটা স্বাভাবিক কমন সেন্সে কি বোঝায় না, তোমার উপস্থিতি সেখানে নেই। এটা গেল বাহ্যিক অর্থ। স্যার এটা তো সবাই বুঝতে পারছে, এর মধ্যে কি রকেট সায়েন্স আছে? দেখো, যেটা এরপর কেউ বুঝতে পারে না সেটাই আমি বলছি। কারো অনুপস্থিতি তখনই বিশেষভাবে মনে করায়, অর্থাৎ কারো পায়ের দাগ তখনই মুছে যায়। সেই মুছে যাওয়া কেবল রাস্তার থেকে নয়, সেই মুছে যাওয়া মানুষের মন থেকেও। পাবলো নেরুদা যখন নিজের ঘর থেকে বা নিজের বাসভূমি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন আত্মগোপন করতে, বা সেই জায়গা ছেড়ে চলে যাচ্ছেন, তার রাস্তাতে পায়ের দাগ মুছে যাচ্ছে, এর অর্থ হলো কেবল রাস্তা থেকে তার পায়ের দাগ মুছে যাচ্ছে এরকম নয়, তার পায়ের দাগ মুছে যাচ্ছে, তার সমস্ত স্মৃতি মুছে যাচ্ছে মানুষের মন থেকেও। ইন শর্টস, মানুষ তাকে ভুলতে শুরু করেছে। সেটা স্বাভাবিক।
এমনকি দেখো না, তুমি তোমার পাড়ার মধ্যে 1 বছর না থেকে অন্য কোথাও চলে যাও পড়াশোনার জন্য, তুমি দেখবে 1 বছর 2 বছর যখন তুমি থাকবে না, তো কি হবে সেখানে? সেখানে দেখবে তোমাকে মানুষ ভুলতে শুরু করেছে, এবং আচমকা যখন তুমি সেখানে হাজির হবে গিয়ে, তো সেখানে মানুষ বলবে, আরে এতদিন পর তুই কোথার থেকে এলি, তোকে দেখিনি। অর্থাৎ এতদিন পরে তুই কোথার থেকে এলি, তোকে দেখিনি। মানুষের মনের স্মৃতিপট থেকে তুমি অনেক আগেই হারিয়ে গিয়েছিলে, আবার তোমাকে দেখছে, দেখে তারা আবার তোমাকে মনে পড়ছে, বা তাদের স্মৃতিপটে তুমি জাগরিত হচ্ছ। এরপর দেখো, কবি একটা লাইন লিখেছেন এখানে, ঘাস জন্মালো রাস্তায়। এর আভ্যন্তরীণ অর্থ হলো, তুমি দেখবে দীর্ঘদিন যখন একটা রাস্তা আমরা ব্যবহার না করি, সে রাস্তায় কি হয়? ঘাস ব্যবহৃত হয়। অর্থাৎ পাবলো নেরুদা যে অফিসে ছিলেন মনে করো, বা পাবলো নেরুদা যেখানে থাকতো, সেখানটা পরিষ্কার ছিল, পরিচ্ছন্ন ছিল। কেন না? কারণ পাবলো নেরুদার উপস্থিতি সেখানে বর্তমান ছিল। এখন সেখানে ঘাস জন্মে গেছে, অর্থাৎ ঘাস কেবল রাস্তায় নয়, মানুষের স্মৃতিতেও জন্মে গেছে। অর্থাৎ পাবলো নেরুদার শূন্যস্থানটা মানুষের মনে আর নেই, সেই শূন্যস্থানে অন্য কিছু হাজির হয়েছে। অ্যাকচুয়ালি আমরা এটা জানি সায়েন্স থেকে, যে আদর্শ গ্যাস বলে কিছু হয় না, আর মহাশূন্য বলে কিছু হয় না। অর্থাৎ আমরা কি ভাবি যে আমি ওর জীবন থেকে চলে গেলে ওর জীবনে একটা বিরাট গভীরতার সৃষ্টি হবে, যে শূন্যটা কেউ মেকআপ করতে পারবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। একটা জায়গা থেকে আমরা চলে গেলে, বা একটা মানুষ আমাদের জীবন থেকে চলে গেলে, সেই শূন্যস্থানটা পূরণ করার জন্য কেউ না কেউ তৎক্ষণাৎ তখন এসে যাবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। কারণ কোনো শূন্যস্থান এই প্রকৃতিতে নেই, সেই শূন্যস্থান পূরণের জন্য কিছু না কিছু সবসময় হাজির। ঠিক সেরকম পাবলো নেরুদা যখন কোনো একটা রাজনৈতিক পদ ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন, বা কোনো একটা কর্মসূত্রে অন্য জায়গায় চলে গেছেন, অ্যাকচুয়ালি কর্মসূত্রে নয়, আমি আগেই বলেছি, সে আত্মগোপনের জন্য গেছে। যখন অন্যত্র চলে গেছেন, তোমার কি মনে হবে যে আমি চলে এসেছি, এই কাজটা কে করবে? পাবলো নেরুদাও কিন্তু এটা ভেবেছিল যে আমি চলে গেলে হয়তো একটা মহাশূন্যতার তৈরি হবে, যে আমি যে কাজগুলো করতাম সেই কাজগুলো কে করবে। বাস্তবে সেটা ঘটেনি। ঘাস জন্মালো রাস্তায়, অর্থাৎ পাবলো নেরুদার স্মৃতি মানুষের মন থেকে সম্পূর্ণ মুছে গেছে, এবং তার জায়গায় নতুন নতুন স্মৃতির জন্ম হচ্ছে মানুষের মনে। তো দেখো তারপর কি ঘটছে, আর একটার পর একটা পাথরের মতো। পাথর কি? পাথর বলতে আমরা সাধারণত বুঝি কঠিন কঠোর কোনো একটা জিনিসকে, তাই তো? নর্মালি বোঝো, একদম বোকা বোকা মতো বোঝো, যে তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো, সেখানে তোমার উপর দুমদুম করে পাথর পড়ছে, একটার পর একটা পাথর পড়ছে, তোমার কেমন হবে? ব্যথা লাগবে। আচ্ছা, তোমার উপর যদি কোনো থার্মোকল পড়ে, ব্যথা কি লাগবে? লাগবে না। তাহলে পাথর শব্দটার তাৎপর্য কি? পাথর বলতে কঠিন কঠোর জিনিসটাকে বোঝায়। এরপরে কবি কি বলছেন, আর একটার পর একটা, একটার পর একটা, কবি একটা কমা দিয়েছেন ওখানে, বলছেন পাথরের মতো, পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। এখানে কবি বলতে চাইছেন, বছর মানে কি? সময়। কবি বলছেন যে সময়টা নেমে আসছে কেমন হিসাবে তার কাছে? কঠিন কঠোর, নিরাশাময় এবং বঞ্চনার। কারণ কি বলতো? কবি তার প্রিয়তমার থেকে অনেক দূরে। সে এখন জীবনে বেঁচে থাকার জন্য কঠিন কঠোর সংগ্রাম করছে। তার মৃত্যু ভয় তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। তার আপন বলতে যে প্রিয়তমা, সেই প্রিয়তমা তার কাছে নেই। তার প্রিয়তমা তার থেকে অনেক দূরে আছে। কবি তার প্রিয়তমার খবর পাচ্ছে না, এটা একটা দিক। সবাই এই দিকটাতেই বন্ধ করে দেয় যে হ্যাঁ, কবির ক্ষেত্রে এই অসুবিধাগুলো হয়েছিল। আচ্ছা, তার প্রিয়তমার কি অবস্থা? তার প্রিয়তমারও কি ঘাস জন্মে গেছে? তাহলে তার প্রিয়তমার কি মনের মধ্যে অন্য কেউ চলে এসেছে? না।
প্রকৃত প্রেম কখনো মিথ্যা আশ্বাস জানে না। যেটা প্রকৃত, সে কখনো মিথ্যার মোড়কে মোড়া থাকে না, অর্থাৎ তার মধ্যে অনেস্টি বা সততা থাকবে। দেখো, আমরা শুধু ভাবছি যে কবি হয়তো কষ্টে আছেন, পাবলো নেরুদা কষ্টে আছেন। না, পাবলো নেরুদা যেমন তার প্রিয়তমাকে ছেড়ে অনেক দূরে আছেন, তার প্রিয়তমাও তো পাবলো নেরুদাকে ছেড়ে অনেক দূরে আছেন। তাহলে পাবলো নেরুদার কাছে বছরগুলো বা সময়গুলো যেমন কঠিন, কঠোর ও বাস্তব এবং যন্ত্রণাময়, তার প্রিয়তমার কাছেও তা কঠিন, কঠোর, বাস্তব এবং যন্ত্রণাময়। তোমরা জানলে অবাক হবে, মাধ্যমিকের উত্তর লিখতে গিয়ে আমরা কেবল পাবলো নেরুদাকে টেনে নিয়ে যাই আর তার প্রিয়তমার যন্ত্রণাগুলোকে একদম উপেক্ষা করে যাই, যে কারণে আমাদের নোটসগুলো এক পেসে হয়ে যায়। আর এক পেসে নোটসে কোনোদিন ভালো নাম্বার পাওয়া যায় না। তুমি যখন কোনো একটা কবিতা পড়ছো, তার পুরো ডিটেলসে তোমাকে ঢুকতে হবে। অর্থাৎ পাবলো নেরুদা যন্ত্রণা ভোগ করছে, এটা 100% রাইট। আর তার প্রিয়তমা কি তার তার প্রিয়তমা কি তার প্রিয়তম অর্থাৎ পাবলো নেরুদাকে ছেড়ে নেই? অবশ্যই আছেন। তাহলে তার যন্ত্রণাও সমধিক বা সমান। যে যন্ত্রণাটা পাবলো নেরুদা ভোগ করছে, সেই একই যন্ত্রণা, প্রিয় বিচ্ছেদের যন্ত্রণা, তার প্রিয়তমাও ভোগ করছেন। তারপর যুদ্ধ এলো, রাজনৈতিক পালাবদল, যুদ্ধ তো হবেই। অর্থাৎ যুদ্ধ এলো। আচ্ছা, যুদ্ধ কিসের সংকেত? যুদ্ধ দুটো জিনিসের সংকেত দেয়। এক, পরিবর্তন, অর্থাৎ গতানুগতিক যা চলছে তার থেকে পরিবর্তন হবে। দুই, রক্ত, হত্যা, খুন, রাহাজানি। তিন, একজন মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া। চার, সন্তানের বুক থেকে তার মাকে, তার পিতাকে কেড়ে নেওয়া। চারিদিকে মৃত্যুর মহা মিছিল, একটার পরে একটা লাশ চারিদিকে পড়ে থাকবে। তাহলে যুদ্ধ কিসের প্রতীক? যুদ্ধ হচ্ছে একটা হত্যা লীলার প্রতীক। যে কেবল ধ্বংস করতে জানে, নতুন কিছু তৈরি করতে জানে না। যুদ্ধ কিন্তু কালবৈশাখী নয়, যে কালবৈশাখী এলে পুরাতন ধ্বংস হয়ে নতুন আসবে, তা নয়। যুদ্ধ কেবল বুঝে ধ্বংস। সেটা কিসের ধ্বংস? মানবিকতার ধ্বংস, মানুষের ধ্বংস, প্রাণের ধ্বংস। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। আগ্নেয় পাহাড় কি? আরে, তোমরা তো ভূগোলে অনেক বেশি স্ট্রং। অবশ্যই কারো থেকে না হও তো আমার থেকে তো অবশ্যই তোমরা বেশি স্ট্রং হবে। আগ্নেয় পাহাড়, ইন শর্টস, আমি সাহিত্যের মানুষ হিসাবে এটুকুই বলবো, একটা গলিত, যে পাহাড় থেকে একটা গলিত ধাতু বের হয় এবং যেখান থেকে আগুন, ছাই প্রভৃতি নির্গত হয় বা লাভা বের হয়, এটাই তো আগ্নেয় পাহাড়। তো আগ্নেয় পাহাড় সাধারণত কি হয়? সেই গলিত আগ্নেয় লাভাটা মানুষকে যন্ত্রণা দেয়। তো কবি বলছেন যে তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। যে পাহাড় থেকে আগুন বেরোচ্ছে না, প্রতিনিয়ত রক্ত বেরোচ্ছে। এই রক্ত কাদের? এই রক্ত সাধারণ মানুষের। মনে রাখবে, কোনো দাঙ্গাতে, কোনো যুদ্ধে কখনো রাজার বা উপরিতলার মানুষদের কখনো কোনো ক্ষতি হয় না। মারা যায় কারা বলতো? যারা পদাতিক, যারা সাধারণ মানুষ, তারাই এই যুদ্ধে তাদের প্রাণ ত্যাগ করে। প্রাণ ত্যাগ নয়, তাদের প্রাণ যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয়? যারা শোষিত, নিপীড়িত, বঞ্চিত সাধারণ মানুষ, তাদেরই ক্ষতি বেশি হয়। যারা রাজা, বলে না রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখাগড়ার প্রাণ যায়, অর্থাৎ সাধারণ মানুষ এই যুদ্ধের ভোগান্তিটা ভোগে। যারা উপর মহলে থাকে তাদের কখনো কোনো ক্ষতি হয় না। শিশু আর বাড়িরা খুন হলো। দেখো, যুদ্ধ কখনো একটা তরবারি বা একটা বন্দুকের গুলি, তাকে যখন বন্দুক থেকে বেরোয়, সেই বুলেটটা বেরোলো, সে জানে কখনো যে আমি কার দিকে ছুটছি? সে জানেই না। সেই বুলেটের নিশানা হতে পারে কোনো শিশু, বাড়ির সাধারণ মানুষ, কোনো মা, কোনো স্বামী, কারো স্ত্রী, কোনো শিশুপুত্র। তো এই যুদ্ধতে যখন ধ্বংসলীলা চলে বা হত্যলীলা চলে, তখন কারা খুন হয়? আমি আমার চোখের সামনে দেখছি আমার বাড়ির আত্মীয়র লোকেরা মারা যাচ্ছে, বাড়ির ছোট ছোট শিশুরা মারা যাচ্ছে। অ্যাকচুয়ালি কবি এই কথাগুলো কেন বলছেন? কবি এই কথাগুলো বলছেন তার কারণ,
যুদ্ধ কেবল ধ্বংস করতে জানে, আর যুদ্ধ জানে না শিশুর নিষ্পাপ একটা মুখকে, যুদ্ধ জানে না একটা মেয়ের সহজতা কোমলতাকে, যুদ্ধ মূল্য দেয় না কখনো একটা সম্পর্ককে, যে আরে বাবা ওই মায়ের তো একটা ছোট্ট সন্তান আছে, ওকে মারবো না। যুদ্ধ বুঝে না, যুদ্ধ কেবল ধ্বংসের পর ধ্বংস করতে জানে। সে শুধু ধ্বংস বোঝে, রক্ত বুঝে, আগুন বুঝে। অর্থাৎ যুদ্ধের তাণ্ডব বা ধ্বংসলীলা হলো এই পার্টটা। সেই মেয়েটির মৃত্যু হলো না। তোমাদের এখন প্রশ্ন হবে, কেন স্যার, মেয়েটা কি লোহার গড়া ছিল? ব্যাপারটা তা নয়। এইখানে তোমাদেরকে বলবো মেয়েটি কে। তোমরা এতক্ষণ ধরে তোমরা সবাই পড়ছে, এই পৃথিবীর ওই পশ্চিমবঙ্গে যারা মাধ্যমিক দেয় তারা সবাই কি পড়ে, যে আরে মেয়েটার মৃত্যু হয়নি কেন, মেয়েটার কেন মৃত্যু হয়নি। মেয়েটার কেন মৃত্যু হয়নি, মেয়েটা কিসের প্রতীক? ঠিক এই কথাটা তোমাদেরকে কেউ বলে দেবে না মেয়েটা কিসের প্রতীক। মেয়েটা হচ্ছে চিরন্তন শাশ্বত ভালোবাসার প্রতীক। স্যার এটার মানে? চিরন্তন শাশ্বত ভালোবাসার প্রতীক মানে দেখো, এটা বলতে পারবে মানুষের জন্মলগ্ন থেকে একজন স্বামী তার স্ত্রীকে ভালোবেসে আসছে, একজন মা তার সন্তানকে ভালোবেসে আসছে, একজন প্রিয়তম তার প্রিয়তমাকে ভালোবেসে আসছে, বা উল্টো দিকে একজন প্রিয়তমা তার প্রিয়তমকে ভালোবেসে আসছে। এত মানুষ মারা গেছে, এত যুগের পরিবর্তন হয়েছে, তোমরা ইতিহাস পড়ছো, এত যুগের পরিবর্তন হয়েছে, মানুষের জীবন থেকে কোনোদিন ভালোবাসা শেষ হয়ে গেছে? মানুষের জীবন থেকে কখনো ভালোবাসা শেষ হয়ে যায়নি। তাই কবি এখানে মেয়েটাকে উপস্থাপিত করেছেন চিরন্তন শাশ্বত ভালোবাসার প্রতীক হিসাবে। কারণ এই ভালোবাসার কখনো মৃত্যু হয় না, এই ভালোবাসা চিরন্তন, কিংবদন্তি। ভালোবাসা যতই যুদ্ধ আসুক, যতই খুন হোক, যাই হোক, ভালোবাসা মানুষের মধ্যে থাকবে। আর এই যেদিন ভালোবাসা মানুষের জীবন থেকে চলে যাবে, কি হবে? যেদিন সন্তান তার মাকে ভালোবাসবে না, যেদিন পিতা তার পুত্রকে ভালোবাসবে না, যেদিন একজন মানুষ আরেকজন মানুষের প্রতি সদয় বা সহানুভূতি নিয়ে বা ভালোবাসা নিয়ে কথা বলবে না বা মিশবে না, তখন এই পৃথিবীতে মানুষরূপী সব দানব হয়ে যাবে। আর নিশ্চয়ই আমরা দানব নই, আমরা মানহুস। তাই আমাদের মধ্যে ভালোবাসা চিরন্তন। তাই সেই মেয়েটির মৃত্যু হলো না। কবি সেই মেয়েটিকে মৃত্যু হলো না বলতে সেই চিরন্তন শাশ্বত ভালোবাসার কখনো মৃত্যু ঘটে না। কারণ আজ পর্যন্ত কোনো যুদ্ধই এরকম নেই যেখানে ভালোবাসার মৃত্যু ঘটাতে পেরেছে। সমস্ত সমতলে ধরে গেল আগুন। যুদ্ধ লাগলে যা হয়, সমস্ত পৃথিবীতে কি হলো? আগুন লাগলো। কেন? ধ্বংসলীলা চালাচ্ছে কারা? এখানটায় তোমরাকে একটা টার্ম ইউজ করতে হবে, সাম্রাজ্যবাদী শক্তি বা বুর্জোয়া শক্তি। এই টার্মটা মনে রাখবে, সাম্রাজ্যবাদী শক্তি বা বুর্জোয়া শক্তি। এরা কি করে? সাম্রাজ্যবাদী শক্তি কেবল স্বার্থপর মানুষেরা, এরা শুধু ধ্বংস করতে জানে, এরা কখনো সৃষ্টি করতে জানে না। এই স্বার্থান্বেষী আত্মকেন্দ্রিক মানুষগুলো কেবল নিজের স্বার্থের কারণে যুদ্ধ লাগিয়ে রাখে মানুষের সাথে মানুষের, আর তারা অর্থের কারণে, নিজস্ব মুনাফার কারণে মানুষের প্রাণ নিতেও শঙ্কাবোধ করে না। শান্ত হলুদ দেবতারা, এইখানটাতে বারবার প্রশ্ন পড়ে, শান্ত হলুদ দেবতারা। দেখো, তো দেখো এখন হলুদ শব্দটা কিসের প্রতীক? তো অনেক যখন এই প্রথমে লাইনটা পাই, অনেক জায়গা থেকে অনেক রকমভাবে আমি নিজে বুঝেছি বা অনেক বই পড়েছি, একটা সঠিক কনক্লুশন বা মূল্যায়নে আমি আসতে পারছিলাম না, বা কোনো অর্থই আমার মনের মতো হচ্ছিল না। দেখো, এটা তো চরম এবং চূড়ান্ত বাস্তব যে আমরাও পড়ে গিয়ে তোমরাকে পড়াই, বা একটা কবিতাকে নিজে যতক্ষণ না 100% বুঝি ততক্ষণ তোমাদেরকে বোঝাবো কিভাবে। দেখো, হলুদ শব্দটাকে একটা ভিন্ন অর্থে প্রয়োগ করা হয়েছিল। কিভাবে? হলুদ শব্দটা দুটো সংকেত বহন করে। এক হচ্ছে শুভ, আরে বলে না গায়ে হলুদ, ঠিক সেরকম ব্যাপারটা আর কি। আর এখানে হলুদ শব্দের অর্থ হচ্ছে, ধরো একজন দেবতা, যে কোনো দেবতা ধরো, সে দীর্ঘদিন মন্দিরে আছে। তুমি এটা জানো কখনো যে শিব ঠাকুর কবে জন্মেছিল, মনসা ঠাকুর কবে জন্মেছিল, বা যে কোনো ঠাকুর যারা মন্দিরে আছেন তারা কবে জন্মেছিল বা কবে মারা যাবেন? স্যার ঈশ্বরের তো মৃত্যু নেই।
আচ্ছা, কবে জন্মেছিল, কবে পৃথিবীতে এলো, কিন্তু তাদেরকে গতানুগতিকভাবে দীর্ঘদিন ধরে আমরা পুজো করে আসছি আসছি তো। তো এই হলুদ শব্দটার অর্থ হচ্ছে প্রাচীন। দীর্ঘদিন ধরে যখন দেবতারা মন্দিরে পূজিত হচ্ছেন, তাই তাদের প্রাচীনত্বটা বোঝাচ্ছে হলুদ শব্দটা দিয়ে। আর শান্ত কি, যুদ্ধের লেলিহান শিখা যখন একজন মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নিচ্ছে, বা একজন সদ্য বিবাহিতা স্ত্রীর বুক থেকে তার স্বামীকে কেড়ে নিচ্ছে, বা একজন সন্তান যখন তার মা হারাচ্ছে, এই সমস্ত বীভৎসতা দেখেও কবি বলছেন দেবতারা আজ শান্ত। যে দেবতারা মন্দিরে দীর্ঘদিন ধরে পুজো নিয়ে আসছে এবং মানুষ এই বিশ্বাসে মন্দিরে পুজো দিচ্ছে যে তাদের চরম বিপদের দিনে দেবতারা তাদেরকে উদ্ধার করবে, বাস্তবে তা ঘটছে না। তাই কবি এখানটা একটু ব্যঙ্গই করেছেন। যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। মানুষের চরম বিশ্বাসের জায়গা হচ্ছে দেবতা। যখন যুদ্ধ আসে, নগর পুড়িলে দেবালয় কি এড়ায়? অর্থাৎ একটা গ্রামে আগুন লেগেছে, আগুন বুঝে যে কোনটা মন্দির কোনটা ঘর, আরে এটা মন্দির, এখানে আমি লাগবো না আগুনটা, এরকম তো হয় না। যুদ্ধের যখন দাবানল জ্বলছে, যুদ্ধ যখন চলছে চারিদিকে, সেই যুদ্ধের বীভৎসতা থেকে দেবতার মন্দিরও রক্ষা পায়নি। সাম্রাজ্যবাদীদের আগ্রাসন থেকে মানুষের চরম বিশ্বাসের জায়গা সেই দেবতা নিজেদেরকে রক্ষা করতে পারেনি, আর মানুষকে রক্ষা করবে কিভাবে? অর্থাৎ কবি বলতে চেয়েছেন যুদ্ধের বীভৎসতা থেকে কোনো মানুষেরই সেই মুক্তির দিক ছিল না। উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। দেবতারা নিজের অস্তিত্বই নিজে টিকিয়ে রাখতে পারল না। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কিসের স্বপ্ন? উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। স্বপ্ন কখন দেখে মানুষ? তার না পাওয়ার যে যন্ত্রণাগুলো, সেই জিনিসগুলো মানুষ স্বপ্নে পায়। একটা ধরো দিনমজুর, একজন চাষি সে কি স্বপ্ন দেখে? আমি অনেক বড় হব, অনেক বড় লোক হব, অনেক টাকা হবে। যে জিনিসগুলো সে সারাদিন হয়তো কাজ করে, চাষ করে হয়তো 300 টাকা পেল, 300 টাকা নিয়ে যে জিনিসগুলো সে বাস্তবে পায় না, সেই জিনিসগুলো সে স্বপ্নে পায়, স্বপ্নের আনন্দে পায়। যখন স্বপ্ন দেখতে গেলে কি লাগে? নিশ্চিন্তে ঘুমের প্রয়োজন হয়। ধরো তোমার বাড়ির সামনে দুমদুম করে বোম ফাটছে, বাড়ির সামনে মারপিট হচ্ছে, যে কোনো মুহূর্তে একটা বোম তোমার ঘরের উপরে পড়তে পারে, তুমি সেই মুহূর্তে নিশ্চিন্তে ঘুমিয়ে স্বপ্ন দেখতে পারবে? যেখানে তোমার বাস্তব জীবনেই প্রাণের সংকট, সেখানে তুমি নিশ্চিন্তে ঘুমোবে কি করে? আর ঘুম না এলে স্বপ্ন দেখতে পারবে কি? যখন তুমি চোখের সামনে দেখছো যুদ্ধের লেলিহান শিখা কি করছে, একটার পর একটা মানুষকে খুন করছে, যে দেবতা তাদের চিরন্তন বিশ্বাসের জায়গা, তাদের বিপদে বিপদে পাশে দাঁড়াবার একমাত্র যারা সম্বল, যে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে দেবতারা, তারাই যখন মন্দির থেকে টুকরো টুকরো হয়ে পড়ছে, তখন কি আর মানুষ নিশ্চিন্তে ঘুমিয়ে বা বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারে? অন্য কিছুর স্বপ্ন ছেড়ে দাও, একটা মানুষ কি তখন বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারে? পারে না। এই চরম বাস্তবতার দিকটাই হচ্ছে এই পংক্তিটা। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। দেখো কবির সেই আগের ঘটে যাওয়া কাহিনীগুলো কি, সেই মিষ্টি বাড়ি। স্যার বাড়ি কি করে মিষ্টি হয়? বাড়ির বিশেষণে দেওয়া আছে মিষ্টি। কিভাবে? এখানে মিষ্টি শব্দের অর্থ হলো সুন্দর। যেটা কবি বলতে চেয়েছেন যে বাড়িটাকে দেখে সে নিজেই কি হতো, নিজেই মুগ্ধ হতো, তার এত সুন্দর একটা বাড়ি আছে, তার একটা মিষ্টি বাড়ি। অর্থাৎ বাড়ির প্রতি স্নেহ মায়া মমতা প্রকাশ করার জন্য মিষ্টি শব্দটাকে ব্যবহার করা হয়েছে। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। অ্যাকচুয়ালি কবির এখানটায় আর কিছু নয়, নিজস্ব একটা রোমান্টিকতার প্রকাশ, যেখানটাতে কবির অতীতটা একটা সুন্দর জীবন কেটেছিল,
বা অতীতে একটা সুন্দর জীবন সে কাটিয়েছিল তার প্রিয়তমাকে নিয়ে বা নিজে। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। দেখো, অ্যাকচুয়ালি গোলাপি গাছ কবি কেন বললেন? গোলাপি শব্দের অর্থ কি? দেখো, গোলাপি কালারটাকে বলা হয় চিরন্তন ভালোবাসার প্রতীক। অর্থাৎ গোলাপি রং হচ্ছে ভালোবাসার স্বরূপ। এই গোলাপি রং সবসময় ভালোবাসাকে বহন করে নিয়ে আসে। এটা পরীক্ষায় কোশ্চেন আসে, গোলাপি রং কিসের প্রতীক? গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা চিমনি। চিমনি কি করে? আরে চিমনি যেদিক দিয়ে ধোঁয়া বেরোয়, সেই চিমনি। প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। দেখো, যুদ্ধে এখানটাতে ইন শর্টস তোমরা এটাই মনে করবে, এখান থেকে হচ্ছে গোলাপি গাছ হচ্ছে ভালোবাসার প্রতীক, চিমনিতে যেখানে আগুন বেরোয়, আর জল তরঙ্গ হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র বিশেষ, ঠিক আছে, যেখান থেকে একটা মিষ্টি সুর উঠে। আচ্ছা, গোলাপি কালার, চিমনি, জল তরঙ্গ, এগুলো কিসের প্রতীক? গোলাপি কালার ভালোবাসার প্রতীক, চিমনি চিমনি হচ্ছে যেখান থেকে ধোঁয়া বেরিয়ে যায় তার প্রতীক। অর্থাৎ তোমার কি বলবো, কলকারখানার থেকে যেখান থেকে ধোঁয়া বেরিয়ে যায়। আর জল তরঙ্গ যেখানে একটা বাদ্যযন্ত্র, যেখান থেকে মিষ্টি সুর উঠে। এই সমস্ত কিছু জিনিসগুলো যদি একজোট করা হয় তাহলে কি হবে না, একটা সুন্দর, দেখো, রোমান্টিক জীবনের সমস্ত কিছু রয়েছে। কিভাবে স্যার এখানে কিভাবে রোমান্টিসিজম এলো? দেখো, চিমনি হচ্ছে যেদিক দিয়ে ধোঁয়া বেরোয়, কারণ শীতে একটা উষ্ণতার প্রয়োজন হয় এবং ঘরটা যাতে ধোঁয়ায় না ভর্তি হয়ে যায় সেটার জন্য প্রথম চিমনি বেরিয়েছিল, বা চিমনি কলকারখানায় ব্যবহৃত হয় ধোঁয়া, ঘর একটা জায়গাকে ধোঁয়া মুক্ত করে রাখার জন্য। এই তো নর্মাল হিসাব। গান আর গোলাপি ফুল অর্থাৎ গোলাপি গাছ কিসের প্রতীক? রোমান্টিসিজমের প্রতীক, রোমান্টিকতার প্রতীক। অর্থাৎ এই যুদ্ধের বীভৎসতা বা যুদ্ধের আগুন সমস্ত রোমান্টিকতাকে শেষ করে দিয়েছিল। আর কি, সব চূর্ণ হয়ে গেল, যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেছিল। এরপর দেখো, যেখানে ছিল শহর, যুদ্ধ লেগেছে, যেখানটায় শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কি? কাঠ কয়লা। কেন? যুদ্ধের বীভৎসতা, যুদ্ধের আগুন সমস্ত শহরকে কি করেছে? শেষ করে দিয়েছে। আর নেই কিছু, সব শেষ। যুদ্ধ সমস্ত কিছুকে জ্বলিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছে। দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। অর্থাৎ চারিদিকে, আচ্ছা যদি বলে যে মূর্তি শব্দের অর্থ কি? মূর্তি শব্দের অর্থ হচ্ছে অবয়ব, আর বীভৎস শব্দের অর্থ কি এক কথায় বলো তোমরা? ভয়ঙ্কর। আচ্ছা, দোমড়ানো হচ্ছে যেখানে সেখানে বেঁকে যাওয়াটাকে দোমড়ানো বলে। তো যেখানটায় ছিল শহর সেখানটায় ছড়িয়ে রইল কি? যুদ্ধের বীভৎসতা একটা শহরের প্রাণ স্বরূপতাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ যুদ্ধের লেলিহান শিখা একটা শহরকে প্রাণহীন করে সব আগুনে পুড়ে ছাই করে দিয়েছে, আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে। তাই সেখানে পড়ে রয়েছে একটা কাঠ কয়লা মাত্র। দোমড়ানো লোহা, আর কি পড়ে রইল? দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। অস্তিত্বহীন প্রাণহীন মানুষের নিথর দেহগুলো চারিদিকে ছড়িয়ে রয়েছে। রক্তের একটা কালো দাগ। যুদ্ধ একদিন শেষ হয়ে যাবে। কখন? যখন সমস্ত প্রাণহীন হয়ে যাবে, অর্থাৎ সমস্ত মানুষ যখন মারা যাবে। তো রক্তের একটা কালো দাগ, রক্ত শুকিয়ে গেলে কি হয়? যুদ্ধ শেষ হয়ে যায়, আর মানুষের শরীর থেকে বেরিয়ে যাওয়া রক্তের দাগটা কালো হয়ে পরিণত হবে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কিন্তু সেই মেয়েটি যে চিরন্তন শাশ্বত ভালোবাসার প্রতীক, সে চিরকাল যেন কবির অপেক্ষায় বর্তমান। অর্থাৎ ভালোবাসা যেন চিরকাল মানুষকে তার স্বরূপ দিয়ে আবৃত করে রাখে, আর ভালোবাসা যেন চিরকাল তাদের অপেক্ষাতেই থাকে। এখান থেকে দেখো কয়েকটা জিনিস বলে দিই। তোমাদের যে এমসিকিউ হবে বা
এসে টি কোশ্চেন যেগুলো হবে সেগুলো আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আর যেটা ব্যাকআপ নোটস সেটা তো আমি এই আমার চ্যানেলে লিখিয়ে দেবো। কিছু ইম্পর্টেন্স কোশ্চেন আমি তোমাদেরকে বলবো, এবং তোমরা এটা পড়তে গিয়ে কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবে। তো চলো, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।